হেফাজতে ইসলামের যে আন্দোলন, সেখানে দেখেছি কি রকম ভয়াবহ বর্বরতা চালানো হয়েছিল এবং 50-এর অধিক ব্যক্তিদের, ছোট কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে হত্যা করে কেউ কেউ বলে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তার পূর্বে আমরা ভিডিআর পিলখানায় দেখেছি যে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমাদের 57 জন অফিসারদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারোর অবদানই ছোট করে বা বড় করে দেখার নয়, তবে অবশ্যই যারা এই 36 দিনের আন্দোলনকে সংগঠিত করার জন্য অগ্রভাগে ভূমিকা রেখেছেন, নতুন দল তৈরি করেছেন, তাদেরকেও অবশ্যই আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অবশ্যই জানাই যে তারা সেই ও জাতিকে রক্ষার জন্য যে সাহসী ভূমিকাটি নেওয়ার প্রয়োজন ছিল সেই মুহূর্তে তারা নিয়েছিলেন। ঘোষণা দিয়েছিলেন, সেটা 3 তারিখ বা 7 তারিখ হবে, 4 তারিখ ছিল সম্ভবত, যে এক দফার ঘোষণাটি। আমরা যে ডকুমেন্টারিটি প্রদর্শিত হলো সেখানে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ সহ বহু নাম না জানা অনেক সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। তরকারিওয়ালা, রিক্সা চালক, দিন মজুর থেকে শুরু করে শিশু বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই। এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমি ব্যক্তি বলতে চাই, এপ্রিল মাসে ছিলাম, তো প্রতিটা মুহূর্ত সেখানে এই আন্দোলনটিকে পর্যবেক্ষণ করেছি এবং আমার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার যতটুকু সুযোগ ছিল সর্বোচ্চ করেছি, যাতে এই ছাত্রদের উপরে নির্বিচারে যেভাবে গুলি চালানো হচ্ছে সেটি যাতে দ্রুততম সময়ে এটা শেষ হয়ে যায়। আমরা প্রথম যখন আবু সাইদের ছবিটি প্রকাশ পেল, আমরা তো একদিন পরে জেলখানায় পেপারটি পেতাম, তখন আমি অনেকটাই নিশ্চিত ছিলাম যে এবার আর কোনোভাবেই খুনি হাসিনার পার পাওয়ার সুযোগ নেই। তারপরে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে ক্যাম্পাসগুলো খালি করে ফেললো, তারপরের দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, তারা তো কোনো কোটার জন্য আন্দোলন করছিলেন না, কিন্তু তাদের দেশের জনগণকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছিল, তারাও কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং সেদিন তাদেরও অনেকে শহীদ হয়েছে। এর পরের দিন শুক্রবার ছিল, সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা যেভাবে ভূমিকা রেখেছে, অর্থাৎ প্রত্যেকটি দিনই প্রত্যেকটি স্তরে কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ বা কারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য। 22 তারিখে যখন নরসিংদীর জেল ভেঙে সবাই বের হয়ে গেল, তখন নিশ্চিত হয়ে গেলাম যে খুনি হাসিনা আর নাই। তবে এটি 5 তারিখেই হয়ে যাবে সেটিও ভাবিনি, ভেবেছিলাম যে হবে, কিছুটা সময় লাগবে, কিন্তু খুনি হাসিনাকে যেতেই হবে। এই মনোবলটা এবং এই বিশ্বাসটা সবসময় আমার ভিতর কাজ করেছে। বিগত দিনেও যখন আমরা আমাদের মরহুমা নেতৃত্বে, দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, তখনও আমরা দৃঢ় মনোবল নিয়ে সবসময় আন্দোলন সংগ্রাম করেছি। কেন? কারণ আমরা সবসময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছি। কাদের বিরুদ্ধে? যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে, ফেরি করে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছিল, যারা দেশের শত্রু হিসেবে বিবেচিত, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করছিলাম। তাই অবশ্যই আমাদের বিশ্বাস ছিল একদিন না একদিন অবশ্যই খুনি হাসিনার পতন হবে। তো আরেকটি কথা যেটি বলতে চাই, যে এই বিষয়টি নিয়ে আমি মনে হয় যে আমাদের যারা বিরোধী দলীয় যারা রয়েছেন তাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত। তারা অনেক সময় নিজেদের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের বিষয়ে অনেক বেশি সোচ্চার হয়ে ওঠে, কিন্তু আজকাল আমরা খুনি হাসিনার যে গণহত্যা চালিয়েছে সেটার বিচারের জন্য কিন্তু আমরা তেমন কোনো তাদের উচ্চবাচ্য বলেন বা রাজনৈতিক কর্মসূচি, সেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা দেখছি না। বাংলাদেশের মাটিতে এই খুনি হাসিনা যে গণহত্যা চালিয়েছে, যেটা বিশ্বব্যাপী জাতিসংঘ দ্বারা স্বীকৃত, এই গণহত্যার যদি আমরা বিচার না করতে পারি, আর কোনোভাবে কেউ আমাদের মধ্যে যদি তাদেরকে পুনর্বাসন করে কোনো কিছুর বিনিময়ে, তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না একটা জাতির জন্য। তাই আমি আজকে আহ্বান জানাবো, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি,
আমার পূর্ববর্তী বক্তা তিনি খুব সঠিকভাবেই বলে গিয়েছেন, যারা এই আন্দোলনে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, অঙ্গহানি হয়েছেন, তাদেরকে এই রাষ্ট্রের পুনর্বাসন করা, এবং তাদেরকে তো আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। এক ব্যক্তি যিনি দুই চোখে দেখতেন, হঠাৎ এখন তিনি অন্ধকার দেখেন, তাকে আমরা কোনোদিনই আর তার আগের জায়গায় নিয়ে যেতে পারবো না। কিন্তু তাদের কষ্টটা কিছুটা যদি লাঘব করতে পারি, তাহলে পরে আমি বলবো যে আমাদের যে রাষ্ট্রের যে দায়িত্ব সেটি আমরা পালন করতে সক্ষম হয়েছি। তাই আমি আপনাদের মাঝে আরেকটু বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে জুলাই অধিদপ্তর গঠন হয়েছে, সেই অধিদপ্তরটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তো এই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে এখন সমালোচনা আসলে করব না, আমরা ইউনিটি ধরে রাখতে চাই। তবে অনেকগুলা কাজ যেটা তাদের করা, তো তারা করতে পারতেন, হয়তো বা তাদের পক্ষে কোনো না কোনো কারণে করা হয়ে ওঠে নাই, বা বিশেষ ব্যক্তিদের জন্য করেছেন, অন্যদের জন্য করতে পারেন নাই বলে আমি ধরে নিচ্ছি। আমরা গুছিয়ে ওঠার চেষ্টা করছি। যারা আহত হয়েছেন, আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে যে 30 থেকে 40 আহত হয়েছেন, কিন্তু তাদের সবাইকে কিন্তু আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি না, যেটা তাদের প্রাপ্য। আমরা সেই কার্যক্রমটি শুরু করেছি, আমরা সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আরেকটি হলো শহীদদের সংখ্যার বিষয়। আপনারা জানেন যে জাতিসংঘের ইনিশিয়াল রিপোর্টে বলা হয়েছিল 1400-র মতো ব্যক্তি শহীদ হয়েছেন। আমাদের দলীয় সূত্র বলে প্রায় 2000-এর কাছাকাছি বা তার অধিক ব্যক্তিরা শহীদ হয়েছেন, কিন্তু তালিকাটি করা সম্ভব হয় নাই। সেটিরও অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমি বলবো যে এই আন্দোলনে অনেকেই যারা অংশগ্রহণ করেছেন তারা অনেকেই নিম্নবিত্ত শ্রেণীর ছিলেন, অনেকে পথশিশু ছিলেন, ছিন্নমূল ছিলেন, যাদের পরিবার ছিল না। তাদের লাশগুলোকে কোথায় কিভাবে মানে ধ্বংস করে দেওয়া হয়েছে, হয়তো এই কারণে আমরা এখন পর্যন্ত সেটা হদিস পাইনি। তবে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এরকম অনেকগুলো পরিবার যারা দূর দূরান্তে গ্রামে বসবাস করে, তারা আসলে জানেই না যে ঢাকায় আসবে কিভাবে, বা তাদেরকে সহযোগিতা করারও কেউ নাই, তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় না। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তালিকাটিকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করব, এবং আমাদের যারা শহীদরা রয়েছে তারা যাতে হারিয়ে না যায়, তাদেরকে তালিকাভুক্ত করার মাধ্যমে তাদের স্মৃতিটাকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এটি আমি করতে চাই। আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এখানে যারা বনশ্রী অঞ্চলের বা অন্যান্য অনেক জায়গা থেকে এসেছেন, আমরা চেষ্টা করছি আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যে দেশের প্রত্যেকটি সমস্যা যেভাবে দূর করা দরকার, পাশাপাশি জুলাইয়ের ইস্যুতে সুষ্ঠু সঠিক বিচারের মাধ্যমে আর কোনোদিনও যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে, আর কোনোদিনও যাতে কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের উপরে প্রভুত্ব তৈরি না করতে পারে, সেটার জন্য আমরা সংকল্পবদ্ধ। কিন্তু এই কাজটি করতে হলে আমাদের একার পক্ষে সম্ভব নয়, আমাদের প্রয়োজন সকলের সহযোগিতা। তাই আমি বলবো যে রাজনৈতিক মতপার্থক্য তো থাকতেই হবে, তাই না হলে তো এটা গণতান্ত্রিক দেশ হতো না। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে, এবং যেখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন জড়িত রয়েছে, সেই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং বাংলাদেশকে আগামী দিনে একটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কেন পারবো না। আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে তুলনা করলে পৃথিবীর 8ম সবচেয়ে বৃহৎ দেশ হচ্ছে বাংলাদেশ। তাই অবশ্যই আমাদের সেই সক্ষমতা, পটেনশিয়াল রয়েছে। আমরা যদি সুশৃঙ্খলভাবে আমাদের দেশকে ভালোবেসে আমাদের যে সামনের কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারি, অবশ্যই আমরা অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত পাবো, এবং এই অঞ্চলের মোড়ল আমরা হব। অন্যদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। এই ধরনের একটা বাংলাদেশ আজকে আমাদের জীবদ্দশায় হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু সেই ভিত্তিটা আমরা রচনা করে দিয়ে যেতে চাই, যেটা আমাদের আগামী প্রজন্ম সেই ধরনের একটা আত্মপরিচয় নিয়ে, মানে গর্ব ভরে বাংলাদেশী পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারে। সবাই আবারও ভালো থাকবেন। আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্পেসিফিক এই অঞ্চলের বিষয়গুলো আপনারা তুলে এনেছেন। এরকম আরো অনেকগুলো হটস্পট রয়েছে, যেগুলো যাত্রাবাড়ির কথা বলা হয়েছে, উত্তরার কথা রয়েছে, সায়েন্স ল্যাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা রয়েছে। সবারই যার যার একটা নিজস্ব স্টোরি রয়েছে। তো সেগুলোকে আমরা অবশ্যই স্মৃতিগুলোকে সংরক্ষণ করব, এবং সংরক্ষণ করার মাধ্যমে
আমরা পরবর্তী প্রজন্মের কাছে দেখিয়ে দিয়ে যাব যে বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ জাতি একটা বীরের জাতি। 1971 সাল আমাদের শুরু, আমাদের পরিচয়, আমাদের একমাত্র পরিচয়। 1971 সালে সবকিছু শুরু হয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে আমরা অনুপ্রেরণা হিসেবে ধরে নিয়ে বিগত 1.5 দশক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই 71 সালকেই বুকে ধারণ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানও হয়েছে, যেখানে আধিপত্যবাদী শক্তি এবং স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ রুখে দাঁড়িয়েছিল। সেই জাতি আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।